ধনেপাতা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানিয়ে খাই। বড়া, চাটনি, বাটা অনেক কিছুই বানানো যায়। কিন্তু এই ধনেপাতা দিয়ে যে কি সুস্বাদু একটা বাটা বানানো যায়, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই ধনেপাতাগুলো কিন্তু একদমই শহরে দেখা যায় না, এগুলো গ্রামেই দেখা যায়। গ্রামের একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, কী রকম পরিবেশে এই ধনেপাতাগুলো হয়। গ্রামে যেমন সবার বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল থাকে, সেই রকম ধনেপাতাও কিন্তু সবার বাড়িতেই থাকে। এই ধনেপাতাগুলো এতটাই স্ট্রং গন্ধটা যে দুটো পাতা দিলেই কিন্তু ঝোলের মধ্যে, ডালের মধ্যে বা সবজির মধ্যে সুন্দর একটা গন্ধ হয়ে যায়। এমনিতে ধনেপাতা যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু এক মুঠো দিলেও কিন্তু গন্ধ হয় না। আর এই ধনেপাতা মাত্র দুটো দিলেই কিন্তু মাছের ঝোলের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোয়। ধনেপাতাগুলোর গাছগুলো একটা গাছ লাগালেই কিন্তু অনেক গাছ হয়ে যায়। গাছগুলো একটু পুরনো বা বুড়ো হয়ে গেলে উপর দিকে একটা কাটা কাটা হয়ে যায়। আর এমনিতেও পাতার সাইডে কিন্তু একটু কাটা কাটাই থাকে, তাই তুলতে একটু সাবধানেই তুলতে হয়, ভীষণ ধার ধার লাগতে থাকে। আর আমি কিন্তু একদম নিচের পাতাগুলো নিচ্ছি না, ওপর থেকে একটু নরম নরম যেগুলো পাতা থাকে ওই পাতাগুলোকে নিচ্ছি। এই ধনেপাতাগুলো একটু ভেজা স্যাঁতস্যাঁতা বালি মাটিতেই কিন্তু হয়। এই ধনেপাতাগুলোকে আমরা বিলাতি ধনেপাতা বলি। আর আসামে অ্যাসামিজরা এই ধনেপাতাগুলোকে মান ধনিয়া বলে। নিজের বাড়িতেই যদি এরকম ধনেপাতা হয়, রান্না বসিয়েই সুন্দর গাছ থেকে পেড়েই রান্নার মধ্যে দেওয়া যায়। একদম ফ্রেশ ধনেপাতা রান্নার মধ্যে দিলে আর কোনো মশলারই প্রয়োজন হয় না। ধনেপাতা তুলতে তুলতে আমি বাড়ির থেকে কতটা ফুলও তুলে নিলাম পুজোর জন্য। দেখুন, একদম ডালা ভর্তি করে ফুল তুলে নিয়েছি। ধনেপাতা আর ফুল তুলতে গিয়ে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা হয়তো আমি কখনো জীবনেও দেখিনি। আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু এটা একদমই রেয়ার হয়। এটা দেখুন, একটা হলুদ গাছ। হলুদ গাছের মধ্যে যে এত সুন্দর ফুল ফুটে আমার কিন্তু কখনো ধারণাই ছিল না। ভিতর থেকে একটা লম্বা স্টিক বেরিয়ে একটা তোড়ার মতো বেরিয়েছে। এই পাপড়িগুলো কিন্তু একটু ভারী ভারী হয়, আর এই ফুলটা কিন্তু অনেক দিন থাকে। আমি হয়তো আজ দেখেছি, কিন্তু ফুলটা কিন্তু অনেক আগেই ফুটেছে। দেখে এতটাই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। ধনেপাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু এই পাতাগুলো একটু মাটির মধ্যে লেগে থাকে, তাই ভালো করে ধুতে হয়, বালি অনেক লেগে থাকে। এখন পাতাগুলোকে একটু কুচি কুচি করে মিক্সিতে নিয়ে নেব। একটু শক্ত থাকে পাতাগুলো, তাই একটু কুচি করে দিলে পেস্টটা তখন ভালো হয়। সবগুলো পাতাকে এইভাবে কুচি করে মিক্সিতে নিয়ে নিলাম। আর সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কাও ওইটার সাথে পেস্ট করে নেব, তাহলে ঝালটাও সুন্দর করে বেরিয়ে যাবে। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নিতে পারেন, আর প্রয়োজন হলে একটু জল দিয়ে পেস্ট করবেন। পেস্টটা হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে, তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবেন, তাহলেই খেতে খুব ভালো লাগে। তেলটা গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু সময় ভাজা করে নিলাম, যতক্ষণ না ভাজা গন্ধ চলে আসে। তারপর সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে লাগে অসাধারণ। কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। খালি রসুন বাটা দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি, আপনারা না বানালে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। রসুনটা যখন হালকা ব্রাউন কালার চলে আসলো, তখন আমি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম, আর ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে এখন শুকাতে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো।
এই ভাজাটা যত ভালো করে করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভাজা করে নিয়ে যখন কড়াই থেকে উঠে আসলো তখনই ভাজাটা কিন্তু হয়ে গেল। আমার বাটা একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই রকম যদি একটা ধনেপাতার বাটা হয় আর কিন্তু কিছুই লাগে না। আপনারা যদি পাতাগুলো কখনো পান একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।